সকালবেলা আব্বুটাকে ঘুম ভাঙলো। ওই তাড়াতাড়ি ওঠ, আর কত ঘুমাবি? আব্বু, আজ একটু ঘুমাই, তুমি যাও। আমি বাইরে যাচ্ছি, এসে যেন দেখি তুই রেডি হয়ে গেছিস। তাই বলে বাইরে চলে গেল। চলেন এই ফাঁকে পরিচয়টা দিয়া লই। আমি তানভীর, আব্বু আম্মুর একমাত্র আদরের সন্তান। কিন্তু এই আদরের সন্তানটাই আজ কুরবানি দিতে যাচ্ছি নিজ হাতে। বুঝেন নাই তো? আসলে আম্মু অনেক অসুস্থ, তাই আম্মু আমার বউকে দেখে যেতে চায়। আমি আম্মুকে অনেক বুঝাইছি, কিছুতেই বুঝবে না। কে শোনে কার কথা? আমাকে বিয়ে করতেই হবে। মেয়েটা আমার আম্মুর বান্ধবীর মেয়ে, আমি কখনো দেখি নাই। কিন্তু তিনি নাকি আমার চেয়ে গুণে গুণে 2টা বছরের বড়। উনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। কেমনটা লাগে? শেষ কিনা এই বুড়ো মেয়েরে বিয়ে করা লাগবো। শালার একটা প্রেমও করি নাই যারা হাত ধরে ভাইগা যাব। কিন্তু কে যেন বলেছে ভালো ছেলেগুলো কখন প্রেম করে না, তারা তাদের বউকে শুধু ভালোবাসে। আমিও সেম, কিছু করার নাই, যা লিখেছে আল্লাহ আমার কপালে। অনেক বগর বগর করে ফেলেছি। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বিয়ে যা লাগে সব পরে নিছি, না হয় আব্বু এসে পিটনে দিব। আব্বু বাইরে থেকে এসে, বাহ, আমার ছেলেটাকে তো আজ বর্ষে যে অনেক ভালো লাগছে। আব্বু রেডি হয়ে আসলো। আম্মু অসুস্থ, তাই যেতে পারবে না। আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে জড়ায় ধরে অনেক কান্না করলো। দেখে শুনে যাবি আর কোনো রকম বেয়াদবি করবি না। আচ্ছা আম্মু, তুমি টেনশন করো না। আব্বু, আমি আর আমার মামা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আসলে খুব বেশি কাউকে ইনভাইট করা হয়নি, হঠাৎ বিয়ে তো। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। একটু পরে পৌঁছে গেলাম কন্যাদের বাসায়। সবাই বলাবলি করছে নতুন জামাই চলে আসছে। বাসার ভিতরে ঢুকলাম। বাসাটা অনেক বড় আমাদের চেয়ে। পুরো বাসায় লোকজন। একটু পরে আমার বিয়ে পড়ানো শেষ হলো। এবার বিদায়ের পালা। মেয়েটা অনেক কাঁদতো ছিল, ওর বাবা মাকে জড়ায় ধরা। একটু পর গাড়িতে তুলে দিল। তারপর পুরো পথে কোনো কথা বলি নাই, এমনকি ওর দিকে তাকায়ও নাই। বাসায় এসে দেখলাম আমার বন্ধুগুলো চলে আসছে। কিরে তানভীর, বিয়ে করলে বললেও না? শালা তুই না আমাদের বন্ধু? দেখ ভাই, আমি নিজেও জানি না আজ আমার বিয়ে, তোরা কিছু মনে করিস না। আচ্ছা চল ছাদে যাই। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 10টার সময় আব্বুর ডাক। কি আর করার, বন্ধুরা মিলে সোজা আমার রুমে ধাক্কা দিয়ে ঢুকাই দিল আর বইলা দিল, বন্ধু বিড়াল মারিস কিন্তু। এইটা আবার কেমন কথা? বিড়াল মারুম কেন? আমি এতটা খারাপ করলো না, বিনা দোষে কাউকে মারি না। 1 পা 2 পা করে খাটের দিকে আগায় গেলাম। বড়দের কাছে শুনেছি বউ নাকি হাজবেন্ডে সালাম করে। কই, আমার বউ তো বইসা আছে, মনে হয় না সালাম করব। তাই আগে গেলাম। একটু আগায় গিয়ে বউয়ের পাশে বসে পড়লাম। আমি যে ঘুমটা সরাইতে গেছি। ওই দেখ, তোরে আমি স্বামী হিসেবে মানি না, তাই আমাকে টাচ করবি না। তাহলে বিয়ে করলে কেন? আর আপনার নাম কি বলা যাবে? হুম, অবন্তিকা আনহা। আচ্ছা, আপনাকে আমি অবন্তি বলে ডাকবো। সেইটা তোমার ইচ্ছা, কিন্তু আমি তোমাকে স্বামী হিসেবে মানি না। মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে, আর তুমি আমার চেয়ে 2 বছরের ছোট। সাইড দেন, ঘুমাবো, ভীষণ ঘুম পাইছে। এখানে আমি ঘুমাবো, তুমি এখানে ঘুমাতে পারবে না। এইটা আমার ঘর, আমার বিছানা, আমি ঘুমাবো। পারলে আপনি অন্য কোথাও ঘুমান। তোরে বলছি না এখানে ঘুমাতে পারবি না। আর যদি বেশি কথা বলিস তোর আব্বুকে বলে দেব তুই আমাকে মারছস। তাহলে তোর অবস্থা কি হবে ভাব। আচ্ছা, আপনাকে মিথ্যা বলা লাগবে না। আপনি আমার কোল বালিশটা আর বালিশটা দেন। অবন্তীর উপর থেকে নিচে সবকিছু ছুঁড়ে মারল। কি আর করার, কোল বালিশটারে বউ ভাইপা জড়ায় ধরে ঘুমাই। না, ফ্লোরে একদমই ঘুমাচ্ছে না। ফ্লোরে কখনো ঘুমাই নেই, তাই উঠে ছাদ থেকে ঘুরে আসি, সেটাই ভালো হবে। উঠে রুমের বাইরে যাব, এমন সময় অবন্তী, ওই কই যাস এত রাতে? আত্মহত্যা করতে। ছাদ থেকে লাফ দেব, খুশি আপনি? আর কিছু না বলে বাইরে চলে এলাম, সোজা ছাদে চলে গেলাম। মনটা অনেক খারাপ, কখনো প্রেম করি নাই। আমার বউটারে ভালোবাসবো বলে, কিন্তু আমার কপালটাই খারাপ। 1 ঘন্টা হয়ে গেল ছাদে আসছি, মনটা ভালো নেই, তাই চাঁদ দেখছি।
একটু পর কার যেন পায়ের শব্দ আসছে, মনে হচ্ছে ছাদের দিকেই আসছে। এত রাতে কে আসবে ছাদে? দূর থেকে মনে হলো অবন্তী। তাই একটু রেডি হয়ে নিলাম ছাদ থেকে ঝাঁপ দেওয়ার জন্য। ছাদের একদম পাশে গিয়ে দাঁড়াই। একটু পর মনে হলো অবন্তী একদম আমার কাছে চলে আসছে, তাই আরেকটু এগিয়ে গেলাম ছাদের পাশে। এক পা পিছলে গেছে, কি করি? অবন্তী পিছন থেকে কলার চেপে ধরেছে শার্টের। যাই হোক, কোনো রকম বাঁচলাম। মজা করতে গিয়া সত্যি পড়ে যাইতেছিলাম। পড়লে হাত পা কিছুই থাকতো না। আমাকে ওর দিকে ঘুরে নিয়ে ঠাস ঠাস করে, কি হলো বোঝেন নাই তো, আমার গালে পড়েছে। ওই কি ভাবস নিজের? তুই কি পাগল হইছস? যদি পড়ে যেতি কি হতো বল? শোন, তুই এমনিতেই আমার জীবনটা নষ্ট করছিস, আর এইসব যদি করিস না, তোকে আমি নিজের হাতে খুন করব। তোর কান ধরে বল, আর করবি না এইসব কখনো। না আপু, ভুল হয়ে গেছে, আর কখনো করব না। অবন্তী অনেকটা রেগে। ওই একদম আপু বলবি না। আমি তোর কোন কালের আপু? আপনিই তো বললেন আমাকে স্বামী হিসেবে মানেন না, তাই আপু বললাম। আর একবার আপু বললে তোর কান আমি ছিঁড়ে নেব। আচ্ছা আপু, আর বলবো না। এইবারে আবারও বইলা ফেলছি। অবন্তী, আচ্ছা রুমে চলো। অবন্তীর সাথে রুমে চলে গেলাম। অবন্তী উপরে আর আমি নিচে ফ্লোরে ঘুমালাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অবন্তী ঘুমাচ্ছে। ঘুমন্ত চেহারাটা অনেক মায়াবী লাগছে, তাই ডাকলাম না। উঠে ফ্রেশ হয়ে এসে দেখলাম অবন্তী এখনো ঘুমাচ্ছে, তাই ডাকলাম, ওই ওঠেন, অনেক বেলা হয়েছে। না, অনেক ডাকার পরেও মেয়েটার কানে যাচ্ছে না, তাই একটু কানের কাছে গিয়ে শরীরে টাচ কইরা ডাক দিচ্ছি, ওই আর কত ঘুমাবেন, ওঠেন। উঠেই ঠাস কইরা একটা চট দিছে আমার গালে। ওই তোর সাহস কি করে হলো আমাকে টাচ করে? আমার ভুল হয়ে গেছে, আসলে আপনি ঘুমাতেছিলেন তো, আর অনেক বেলা হয়েছে, তাই ডাকতে গিয়ে আপনার শরীরে টাচ করেছি। সামান্য একটু টাচ করছে বইলা, না আর কখনো ওরে টাচ করব না। একটু পর নিচে গেলাম। যা বৌমাকে ডেকে আন। আচ্ছা আম্মু। সোজা উপরে আমার রুমে চলে গেলাম। আমার রুমে গিয়ে দেখলাম অবন্তী বসে আছে। এই যে শোনেন, আম্মু আপনাকে ডাকতেছে নিচে নাস্তা করতে। আচ্ছা আসছি, তুই যা। আমি নিচে চলে আসলাম, এসে নাস্তা করতে বসলাম। একটু পর অবন্তী আসলো। তারপর সবাই নাস্তা করলাম। নাস্তা করার পর আম্মুকে তার রুমে রেখে আসলাম আর ওষুধগুলো খাইয়ে দিলাম। আসলে আম্মু অসুস্থ, তাই আমাকে দেখাশোনা করা লাগে। একটু পর অবন্তীও ওর আম্মুর রুমে গেল আর আম্মুর সাথে কথা বলতে লাগলো। তাই আমি উঠে চলে আসলাম ওখান থেকে। বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। একটু পর আব্বুর ফোন। ওই কই তুই? আব্বু, এই তো বাইরে একটু। তাড়াতাড়ি বাসায় আয়, তোর শ্বশুর বাড়ি থেকে তোদের নিতে আসছে। আব্বু, না গেলে হয় না? বেশি কথা না বলে আয়। কি আর করার, যেতেই হবে। বাসায় গিয়ে দেখলাম সবাই আসছে। সবাইকে সালাম করা তারপর উপরে গেলাম। দেখলাম অবন্তীর মন খারাপ করে বসে আছে। ওই, আপনার কি মন খারাপ? বেশি কথা না বলে রেডি হয়ে নে, আর আমাকে নিয়ে তোর ভাবা লাগবে না। ইচ্ছে করছে না যেতে, আব্বুর ভয় যেতেই হবে। রেডি হয়ে অবন্তীর সাথে ওদের বাসা চলে গেলাম। গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। তারপর অবন্তীর আব্বু আম্মুর সাথে কথা বললাম কিছুক্ষণ। তারপর, ওই অবন্তী, জামাইকে তোর রুমে নিয়ে যা। আসো। অবন্তীর সাথে ওর রুমে চলে গেলাম। বাহ, আমার বউটার রুমটা তো অনেক সাজানো গোছানো। অবন্তী আমাকে রুমে রেখে চলে গেল। একটু পর অবন্তী আসলো। এসে, ওই আয়, আম্মু খেতে ডাকছে। অবন্তীর সাথে গিয়ে খেতে বসলাম। খাওয়া শেষে সবার সাথে কথা বলে একটু বাইরে গেলাম। বাইরে থেকে ঘুরে এসে সোজা অবন্তীর রুমে গেলাম। দরজাটা একটু খোলাই ছিল, তাই ঢুকে পড়লাম। ঢুকতে যা দেখলাম তার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। অবন্তী ড্রেস চেঞ্জ করছে। অবন্তী আমার দিকে তাকায়, জোরে চিল্লাই দিচ্ছে। আমি গিয়ে মুখ চেপে ধরেছি, একটু পরে ছেড়ে দিছি। ওই তোর সাহস তো কম না, লক না করে রুমে ঢুকছিস, লুচ্চা কোথাকার।
তাই বলে আমার গালে জোরে একটা চট দিছে। অনেক জোরে লাগছে, তাই গালে হাত দিয়ে বললাম, আপনিও তো লক করেন নাই, যে কেউ তো ঢুকে পড়তে পারে। মাথা নিচু করে চলে আসলাম রুম থেকে। নিজের অজান্তেই চোখ দিয়ে জল চলে আসছে। রাতে ডিনারের সময় সবাই একসাথে বসছি। অবন্তী আমার পাশে। অবন্তীর আম্মু আমাকে বলছে, আব্বু, তোমার গালে কি হয়েছে? পুরো 5টা আঙ্গুল বসে আছে আর পুরো লাল হয়ে আছে। আম্মু কিছুই না, মশা বসছিল তাই জোরে মারছি, তাই এমন হয়েছে। অল্প একটু খেয়ে ওখান থেকে আসতে লাগলাম। বাবা কই যাও না খেয়ে? জি আম্মু, খেতে ইচ্ছা করছে না, ক্ষুধা নাই। রান্না কি খারাপ হয়েছে আব্বু? না আম্মু, অনেক ভালো হয়েছে। তাই বলে চলে আসলাম। রাতে ঘুমানোর সময় অবন্তী উপরে শুয়ে পড়েছে, তাই আমি নিচে ফ্লোরে শুয়ে পড়েছি। অবন্তীর সাথে কোনো কথা বলে নাই। সেদিন অন্তত বালিশের কোলবালিশটা পাইছিলাম, আজ কিছুই নেই। খালি ফ্লোরে একদম ঘুম আসছে না। কিছু করার নেই, কালকেই তো বাসায় চলে যাব। আজকে রাতটা না হয় একটু কষ্টই করি। অবন্তীর দিকে তাকায় দেখলাম ঘুমাচ্ছে, অনেক মায়াবী লাগছে, কিন্তু বাস্তব লাইফে পুরো গুন্ডি একটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর অবন্তী চলে আসলাম আমাদের বাসায়। আজ 10 দিন হলো আমাদের বিয়ে হয়েছে। এই 10 দিন কলেজে যাওয়া হয়নি। আর অবন্তী আমাকে ভালো না বাসলেও আমার অসুস্থ আম্মুর অনেক যত্ন নেয়। ঠিক মতো খাওয়ানো, ওষুধ খাওয়ানো সব অবন্তীই করে। মেয়েটা হয়তোবা আমাকে মেনে নিতে পারছে না পিচ্চি বলে। যাই হোক, আজ 10 দিন পর কলেজে যাব, তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এই কয়দিন অবন্তীর সাথে তেমন কথা হয়নি। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম অবন্তী নাস্তা তৈরি করা টেবিলে রাখছে। আব্বু নাস্তা করছে। আমাকে দেখে আব্বু বলল, তানভীর, কলেজে যাবি না আজ? হুম। অবন্তীকেও নিয়ে যাস, ওকে ওর ভার্সিটিতে নামিয়ে দিয়ে তোর কলেজে চলে আসিস। হুম আব্বু। একটু পর রেডি হইয়া আম্মুর রুমে গেলাম। আম্মুকে বলতে আমি কলেজে যাচ্ছি। আম্মুর রুমে গিয়ে দেখলাম অবন্তী আম্মুকে ওষুধ খাওয়াচ্ছে। আম্মু, আমি কলেজে যাচ্ছি। অবন্তীও যাবে বলছিল, সাথে নিয়ে যা। হুম। বাসার বাইরে দাঁড়াচ্ছি, আসতে বলো। আমি গিয়ে বাইকটা বের করে বাড়ির বাইরে দাঁড়ালাম। একটু পরে অবন্তী আসলো। অবন্তীর দিকে তাকাতেই আমি চোখ সরাতে পারছি না। সত্যি মেয়েটা অনেক মায়াবী। না, মায়ে বললে চলবে না, ও তো আমাকে স্বামী হিসেবে মানেই না। আমি বাইকে উঠলাম আর অবন্তীও আমার পিছনে বসলো। শোন পিচ্চি, বেশি ব্রেক চাপবি না, তাহলে তোর খবর আছে। আর কিছুক্ষণ পরে অবন্তীর ভার্সিটির পৌঁছে গেলাম। সোজা ভার্সিটির ভিতরে বাইক নিয়ে ঢুকে গেলাম। অবন্তীকে নামাই দিলাম। অবন্তী সোজা ওর বান্ধবীর কাছে চলে গেল। আমার দিকে একটা বারও তাকালো না, কিন্তু কেউ যেন আমাকে ডাকছে। পিছনে তাকাই দেখি অরিন আপু। আমি অরিন আপুর কাছে আগাই গেলাম। কিরে পিচ্ছি, কেমন আছিস? হুম আপু, ভালো। তুমি? হুম, ভালোই। কিন্তু পিচ্ছি, তোমার দেখা পাওয়া যায় না কেন? আর তোমার বাইকের পেছনে অবনী বসেছিল কেন? আপু, আপনি অবনীকে চিনেন? হুম, চিনবো না কেন? ও তো আমারই বান্ধবী। আসলে আপু, ও আমার ওয়াইফ। ওই পিচ্ছি, তুই কবে বিয়ে করলি? আমাকে জানালিও না। আপু, সবকিছু হঠাৎ করে হয়েছে, তাই বলতে পারি নাই। হুম, হয়েছে। আচ্ছা আপু, বাই। আমার কলেজে লেট হয়ে যাবে। হুম, বাই পিচ্ছি। অরিন আপুর সাথে আমার যেভাবে পরিচয় হয়, একদিন কলেজ থেকে বাসায় ফিরছিলাম আর সামনে আগাতে দেখলাম একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে। দেখে আমি হসপিটালে নিয়ে যাই, আর ওইটা অরিন আপুর আব্বু ছিল। না, দেরি হয়ে যাচ্ছে, বাইক নিয়ে চলে আসতে লাগলাম। কিন্তু তখনকার কিছু মনে নেই। অবন্তীর বান্ধবীর ডাকতে ছিল, তাই তাদের কাছে গেলাম। কিন্তু এখন এদের মধ্যে অবন্তীকে দেখছি না। ওদের ভিতর থেকে একটি মেয়ে বলল, ওই পিচ্চি, অবন্তী তোমার কে হয়? আমার ওয়াইফ। এবার সবাই হাসাহাসি করে উঠলো। বুঝলাম না, আমি তো হাসার কথা বলে নাই। আর একটা মেয়ে বলল, তোর মতন পিচ্চি কেমনি অবনীর হাজবেন্ড হয় রে?
দেখেন আপু, আমি সত্যি বলছি, আর আমার কলেজে লেট হয়ে যাচ্ছে। বাই। সোজা আমার কলেজে চলে আসলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, ক্লাস করলাম। ছুটির পর অবন্তীর জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে অবন্তী আসলো, কিন্তু আমার দিকে অনেক রাগী ভাব নিয়ে তাকাই ছিল। এসে বাইকের পিছনে বসে বলল, চল বাসায় চল। আমিও বাইক স্টার্ট দিয়ে বাসায় চলে আসলাম। এসে আমার রুমে চলে আসলাম। একটু পর অবন্তীও আসলো। অবন্তী এসে জোরে ঠাস ঠাস করে দুই গালে দুইটা চট দিয়ে দিল। ওই, তোর কে বলতে বলছে আমি তোর ওয়াইফ? আমি তো বলছি তোকে আমি স্বামী হিসেবে মানি না, মানবো না। তাহলে কেন বলতে গেলি? তুই কি শান্তিতে বাঁচতে দিবি না আমায়? যা আমার চোখের সামনে থেকে। রুম থেকে বেরিয়ে আসলাম। এসে আমার রুমে গেলাম। কিরে, কলেজ গিয়েছিলি? হুম। আর তোর দুই গালে দাগ কিসের? আম্মু, কিছুই না। বল কিসের দাগ? আম্মু, বলছি না, কিছুই না। চোখে পানি চলে আসছে, তাই কিছু না বলেই চলে আসলাম রুম থেকে। একটু পর দেখলাম অবন্তী আমার রুমে আসলো। আমি ছাদে চলে গেলাম, বসে আমার অতীতগুলো ভাবতে লাগলাম। আব্বু আমার ভালোবাসাগুলো, একটা কথা, অবন্তীর সেবায় আম্মু এখন অনেকটা সুস্থ। না, কালকে অবন্তীর বান্ধবীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব, আর বলে দিব আমি মিথ্যা বলছি। অবন্তী আমার কেউই হয় না। রাতে ডিনার করে রুমে গিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়লাম, আর অবন্তী উপরে। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে বাইক নিয়ে বাসার বাইরে দাঁড়ালাম। একটু পর অবন্তী আসলো, কিন্তু অবন্তী একটা রিক্সাতে উঠে চলে গেল। না, কালকে ভুলটার জন্য হয়তোবা মেয়েটা অনেক রাগ করেছে। আমিও বাইক নিয়ে অবন্তীর ভার্সিটি চলে গেলাম। গিয়ে কালকে সেই মেয়েদের কাছে গেলাম। মেয়েগুলো আমাকে দেখে একজন বলল, ওই পিচ্ছি, এখানে কি? আর অবনী কোথায়? আসলে আপু, একটা কথা বলার জন্য আসছে। কি বল? আমি তো বলি অবনী তোর অনেক বড়, ওর সাথে তোর কেমনি বিয়ে হয়? লুচ্চা পোলা কোথাকার, যাকে তাকে বউ বলতে ইচ্ছে করে, তাই না? কালকে তোর জন্য অবনী আমাদের উপর রাগ করেছে। সরি আপু। যা এখান থেকে। আমি পিছনে ফিরে দেখি অবন্তী। অন্যদিকে তাকায় চলে লাগলাম। সরি অবনী, ছেলেটা মিথ্যা বলছিল, তার জন্য তোকে ভুল বুঝছি। সিনথিয়া ওকে চট দিয়া দিছে লুচ্চা পোলা বলে। এই অবনী, তুই খুশি হোস নাই? আমি বাইক নিয়ে চলে আসলাম। আজ মনটা একদম ভালো নেই, তাই বাসায় চলে আসলাম। বিকেলে অবন্তীও আসলো। অবন্তী এসেই, ওই পিচ্ছি, আবার কেন গেছিলি ওদের কাছে? যে ভুলটা করছি সেটা শুধরে নিতে। আর আমি পিছিয়ে হতে পারি, কিন্তু এতটা খারাপ নই। আর আমি চাই না কেউ আমার জন্য কষ্ট পাক। তাই বলে অপমান হতে যাবি ওদের কাছে? তোকে তো বলি নাই যেতে। যাই হোক পিচ্ছি, কালকের জন্য সরি। আমি অনেক রেগেছিলাম, তাই মারছিলাম। ভুলটা আমার ছিল, তাই মারছেন। এর জন্য সরি বলার কিছুই নেই। আর কখনো এমন ভুল হবে না, পারলে ক্ষমা করে দিন আমাকে। ওই পিচ্ছি, এখনো রাগ করে আছিস আমার উপর? কেন আপনার উপর রাগ করব? রাগ তো তার উপরই করা যায় যার উপর অধিকার থাকে। বলেই বাইরে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। একটু পর অবন্তী। ওই, কই ছিলি এতক্ষণ? বাইরে। খাওয়া দাওয়া বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে এত বাইরে কি? আর শোন, আম্মু বলে দিছে কাল থেকে আমার কাছে পড়বি, ওকে? হুম। চল, এখন ডিনার করবি। ডিনার করে গিয়ে রুমে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। একটু পর অবন্তী নাস্তা করার জন্য ডাকলো, নাস্তা করে নিলাম। একটু থাম, আমিও যাব। অবন্তীকে নিয়ে চলে গেলাম। আজ আমার ভার্সিটি থেকে একটু দূরে নামাই দিবি। অবন্তীকে ওর ভার্সিটি থেকে একটু দূরে নামাই দিলাম। শোন, তোর কলেজ ছুটি হলে দাঁড়াস, আমি চলে আসব। আমার কলেজ ছুটি হলো। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, কিন্তু অবন্তী আসছে না। হঠাৎ বৃষ্টি শুরু হলো অনেক জোরে। একটু পর দেখলাম অরিন আপু আসছে ছাতা নিয়ে আমার কাছে এসে। কিরে, এই বৃষ্টির ভিতর এখানে কি করছিস? আসলে আপু, অবন্তীর আসার কথা ছিল, কিন্তু আসছে না। আসলে অবনী অনেক সুন্দর, আর কাউকে পাত্তা দেয় না। আজ ভার্সিটিতে নতুন একটা ছেলে আসছে,
অনেক বড় লোকের ছেলে। অবনীর সব বান্ধবীরা অবনীর সাথে বাজি ধরেছে। ওই ছেলেকে অবনী পটাতে পারলে ওর বান্ধবীরা ও যা চাইবে তাই দিবে। তাই অবনী ওই ছেলের বাইকে গেছে, আর ওই ওকে হয়তো ড্রপ করে দিছে। চল এখন বাসায়, এভাবে ভিজলে অসুখ করবে। অরিনাপুকে ওদের বাসায় রেখে এসে দেখি অবন্তী চলে আসছে। তাহলে কি অরিনাপুর কথা সত্যি এই ছেলেটার বাইকে আসছে অবন্তী? আর অরিনাপু কেন মিথ্যা বলবে আমাকে রুমে ঢুকতেই? ওই এত লেট কেন করলি? ভিজে গেছিস কেন? ওই, আপনি আসার কথা বলে আসলেন না কেন? সরি রে, এক বান্ধবী দূর ছিল, তাই ওর সাথেই আসছি। কত বড় মিথ্যাবাদী! ও তাই বলেন? কিন্তু তুই ভিজলি কেমনে? এমনিতেই, আসলে বৃষ্টিতে অনেকদিন ভেজা হয় না তো, তাই ভিজছি। ওই তাড়াতাড়ি গিয়ে ভিজে কাপড় চেঞ্জ কর, না হয় জ্বর আসবে। আপনাকে ভাবতে হবে না আমাকে নিয়ে। মানে? কিছু না বলেই রুমের বাইরে চলে আসলাম। গোসল করে ড্রেস চেঞ্জ করে আম্মুর রুমে গেলাম। আম্মু শুয়ে আছে, তাই আর ডাকলাম না। একটু খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আসলাম রাতে, কিন্তু কেমন যেন শরীরটা ভালো লাগছে না। বাসায় এসে আব্বু, আমি আর অবন্তী, আম্মু সবাই একসাথে ডিনার করে রুমে চলে আসলাম। একটু পর অবন্তী আসলো। ওই তোর কি পড়াশোনা কিছু লাগে না? যা, তোর বইগুলো নিয়ে আয়। ইচ্ছা করছে না পড়তে, আপনি পড়েন, আমি ঘুমাবো। আম্মু বলছিল তাই পড়াতে চাইছিলাম, এখন তোর ইচ্ছা। আমি কিছু না বলে শুয়ে থাকলাম। মাথাটা কেমন ভারী হয়ে আসছে, শরীরটাও একটু গরম মনে হচ্ছে। মাঝরাতে কেমন যেন কাঁপতেছিলাম, জ্বরটা অনেক বেড়ে গেছে। একটু পর অবন্তী উপর থেকে, ওই পিচ্ছি, এমনি কাঁপতাছিস কেন? আর ভুল বকতেছিলাম। অবন্তী আমার কাছে এসেই আমার কপালে হাত রাখলো। তোর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এত রাতে কি করি? তুই একটু কষ্ট করে শুয়ে থাক পিচ্ছি, আমি ওষুধ নিয়ে আসছি। একটু পর অবন্তী আসলো, আমাকে তুলে ওষুধগুলো খাওয়াই দিল। আর অবন্তী আবার যে শুয়ে পড়লো, কিন্তু জ্বরটা কোনোভাবে কমছে না, যেন বেড়েই চলছে। আর কাঁপানিটাও বেড়ে গেছে। কে রে, জ্বর কি কমছে না? উফ, এখনো তো অনেক জ্বর। ওই পিচ্ছি, ওঠ, উপরে ঘুমাবি। না, এখানে ঠিক আছি, আপনি ঘুমান গিয়ে, না হয় আপনার শরীর খারাপ করব। ওই এত জ্ঞান দিতে বলছি তোরে? তাই বলে আমার হাত ধরে উপরে মানে অবন্তীর পাশে শুয়ে দিল। আর অবন্তী আমার পাশে শুয়ে পড়ল। কিন্তু জ্বরটা যেন বেড়েই চলেছে, আর কেমন ভুল বকতেছিলাম। ওই বউ, আমি পিচ্ছি বইলা কি একটু ভালোবাসা যায় না? দেখো বউ, একদিন তোমাকে ছেড়ে অনেক দূর চলে যাব, চাইলেও আর ফিরে পাবা না। অবন্তী আমার দিকে ফিরে দেখতেছে আমার শরীরটা আরো বেশি কাঁপছে আর জ্বর বেড়ে গেছে। অবন্তী কি করবে বুঝতে পারছে না। অবশেষে আমাকে জড়াই ধরলো শক্ত করে নিজের বুকের মাঝে। এবার কিছুটা হলেও কাঁপুনিটা কমছে। এভাবে জড়ায় ধরে সারা রাত ঘুমালো। সকালবেলা উঠে দেখি আমিও অবন্তীরা জড়ায় ধরে আছি। না, এইটা ঠিক না। অবন্তী তো বলেছেই আমাকে স্বামী হিসেবে মানে না। এখন জ্বর অনেকটাই কম, তাই অবন্তীর হাত সরাই উঠতে গেলাম। অবন্তী আরো শক্ত করে জড়ায় ধরলো। কি করি এখন? ওই পিচ্ছি, ঘুমাইতে দে তো, সারা রাত ঘুমাইতে দিসনি এমনিতেই। আমি জানি অবন্তী এখন ঘুমে, তাই ভুল বকছে। আমি আমাকে ছাড়ানোর চেষ্টা করলাম। এবার অবন্তী জেগে গেছে। রাতে ঘুমাতে দিছি বলে এভাবে সুযোগ নিবি, লুচ্চা পোলা কোথাকার। অবন্তী তাকাই দেখছে অবন্তী আমাকে এখন জড়ায় ধরে আছে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিল আর বলল, শোন, আমার আশেপাশেও দেখি না যেন তোরে। আমি ওটা চলে আসলাম। জ্বর কিছুটা কমছে। ফ্রেশ হয়ে আম্মুর রুমে গেলাম। কি রে, রাতে নাকি অনেক জ্বর আসছিল? কে বলল? পাবনি, আম্মু কপালে হাত দিয়া। তোর জ্বর তো এখনো কমে নাই। আম্মু আজ অসুস্থ, তাই কলেজ যাব না। একটু পর রুমে গেলাম, গিয়ে দেখি অবন্তী নেই। অবন্তীর ফোনে দেখলাম হঠাৎ আলো জ্বলে উঠলো, তাই ফোনের কাছে গিয়ে দেখলাম মেসেজ আসছে, বাবুনি কখন আসবা, তোমাকে অনেক মিস করছি। ফোনটা রেখে চলে আসলাম।
কালকের ওই ছেলেটা হবে হয়তো। রুম থেকে বের হয়ে চলে আসলাম আম্মুর রুমে। আম্মুর পাশে বসে কথা বলতে লাগলাম। একটু পর অবন্তী আসলো। আম্মু, আমি ভার্সিটি যাচ্ছি। না গেলে হয় না আজ? আম্মু, একটু কাজ আছে, যেতেই হবে। আচ্ছা আম্মু, দেখে শুনে যাস। আম্মু। অবন্তী বেরিয়ে চলে গেল। আমিও আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠলাম, কিন্তু উঠতে গিয়ে উঠতে পারছি না। কি করব বুঝতে পারছি না, মাথাটা কেমন ঘুরছে। আম্মুর রুমে গেলাম আম্মুকে খাবার খাইয়ে দিতে, ওষুধ খাইয়ে দিলাম। অবন্তীটা রোজ আম্মুকে খাওয়াই দেয়। আজ আসতে অনেক দেরি হচ্ছে। কি ভাবছিস? কিছুই না। আমার ওষুধ ফুরিয়ে গেছে, আনতে পারবি? বাইকটা বের করেই কোনো রকম চলে গেলাম ফার্মেসিটির দিকে। কেমন মাথা ঘুরছে, ফার্মেসিটি থেকে ওষুধ নিলাম। টাকা কোনো দিয়ে বাইকটা ঘোরাতে গিয়ে দেখলাম একটা কার আসছে আর একটা ছেলে তার পাশে। অবন্তী আর পিছনের ছিটে সিনথিয়া নামের মেয়েটা। কারটা এসে সোজা ধাক্কা দিয়ে দিল আমার বাইকটাকে। আমি সাইডে পড়ে গেলাম আর লোকজন সবে চলে আসলো, আর কারটা জোরে টান দিয়ে চলে গেল। আর আমি রাস্তার পাশে পড়ে মাথাটা ফেটে গেছে, অনেক রক্ত বের হচ্ছে। কয়েকজন এসে আমাকে হসপিটালে নিয়ে গেল। তারপরে অনেকক্ষণ পর জ্ঞান ফিরল। আমি চোখ খুলে দেখলাম আব্বু আম্মু, কিন্তু অবন্তীকে দেখছি না। তাই আব্বুকে বললাম, আব্বু অবন্তী আসেনি? না, আসলে কাল থেকে ওর পরীক্ষা, তাই আসতে না করছি। কেমন লাগছে এখন আব্বু তোর? ভালো। অবন্তী আমাকে হয়তো একটুও ভালোবাসে না, তাই আসেনি। সত্যি পৃথিবীতে বাবা মার মতো কেউ হয় না। আম্মু অসুস্থ, তাও চলে আসছে। আব্বু আমারও তো কলেজ যেতে হবে, কদিন পর পরীক্ষা। আচ্ছা আব্বু, কয়দিন পর রিলিজ করবে আমাকে? ডাক্তারের সাথে কথা হয়েছে, 5 দিন পর রিলিজ করে দেবে। দেখতে দেখতে 5 দিন হয়ে গেল, আজ রিলিজ করবে আমাকে। আর এখন অনেকটাই সুস্থ আমি। এই কয়দিনে একটিবারও আসেনি অবন্তী। তবে আমার আব্বু এই 5 দিন ছিল আমার পাশে। আর আমার বন্ধুগুলোও আসছিল। আর অরিন আপুও 5 দিন পর রিলিজ পেলাম। আব্বু আর আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে আম্মু রুমে গেলাম, কিন্তু অনেকটাই অবাক হলাম। আম্মু হাঁটতে পারছে। কিছুদিন আগেও কারো সাহায্য ছাড়া হাঁটতে পারতো না। আম্মু তুমি হাঁটতে পারছো? বাবা, সবই অবনীর মায়ের জন্যই সম্ভব হয়েছে। না, মেয়েরা যতই আমাকে না ভালোবাসুক, আমার আম্মুকে সুস্থ করে তুলেছে, এটাই অনেক বড় কথা। কিরে, কি ভাবছিস? কিছুই না। আজকে আমি রান্না করছি, খাবি চল। আম্মু, ফ্রেশ হয়ে আসি। তাই বলে ফ্রেশ হয়ে আসলাম। যা আব্বু, অবনীকেও ডেকে আন। সোজা নিজের রুমে গেলাম, দেখলাম অবন্তী বই নিয়ে পড়ছে। এই যে আপনাকে আম্মু খেতে ডাকছে। অবন্তী আমার দিকে তাকাই। যা, আসছি। আমি নিচে চলে আসলাম। হতাশ হয়ে কই ভাবলাম, বউ জিগাবে, কেমনে লাগলো বাবু? কই লাগছে দেখি। আমার কপালে নেই হয়তো। নিচে এসে খাওয়া দাওয়া করে নিলাম, করে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। রাতে বাসায় ফিরলাম। সারাদিন কই ছিলি? বন্ধুদের সাথে। ফ্রেশ হয়ে এসে ডিনার করে নে। ফ্রেশ হয়ে এসে দেখলাম আম্মু খাবার নিয়ে বসে আছে। আম্মু তুমি খাইছো? না। অবন্তী খাইছে? আম্মু তুমি ডিনার করে নাও আমার সাথে। ডিনার করে রুমে গেলাম, দেখলাম অবন্তী শুয়ে আছে। তাই আমি নিচে শুতে গেলাম। ওই থাম, তুই না অসুস্থ, তুই উপরেই ঘুমা। না, নিচে কোনো সমস্যা হবে না, আপনি উপরে ঘুমান। বলছি না তোকে উপরে ঘুমাতে? কি আর করার, উপরে শুয়ে পড়লাম এক পাশে। অবন্তী কোলবালিশটা ভিতরে দিয়ে দিল আমাদের। আমি ঘুমাই গেলাম। সকালে উঠে দেখলাম অবন্তী জড়ায় ধরা আছে আমাকে। আমি জানি ও ইচ্ছে করে জড়ায় ধরেনি, তাই ছাড়াই দিয়ে বাইরে চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখলাম অবন্তী ঘুমাচ্ছে, তাই ডাক দিলাম, ওই ওঠেন। জোরে জোরে ডাকছি, অবন্তী উঠেই, ওই এত চিল্লাইতেছিস কেন সারের মতো? আপনার পরীক্ষা নেই আজ? এতক্ষণ ডাকিস নাই কেন? আজকে অনেক লেট হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন, আপনাকে রেখে আসবো আপনার ভার্সিটিতে।
তারপর অবন্তী রেডি হয়ে নিল, আর আমিও নাস্তা করে অবন্তীকে সাথে নিয়ে ওর ভার্সিটিতে চলে গেলাম। অবন্তীকে নামাই দিলাম, অবন্তী সোজা চলে গেল। আমি কলেজে চলে আসলাম। কলেজ শেষে অবন্তীর জন্য ওয়েট করতে লাগলাম, কিন্তু অবন্তী আসছে না। প্রায় 1 ঘন্টা দাঁড়াই আছি। একটু পর অবনীদের ভার্সিটির দিকে গেলাম। একটু যেতেই অরিন আপুর সাথে দেখা। কি রে পিচ্ছি, কেমন আছিস? আপু ভালোই, তুমি? ভালোই। কই যাস? আপু আসলে অবন্তী এখন আসছে না তো তাই। অবনীকে তো দেখলাম শ্যামের সাথে পার্কের দিকে যেতে। আপু আমরা আসছি তাহলে। বাই। কিরে ভাবি পার্কে কি করে? চল গিয়ে দেখি। চল। পার্কে গিয়ে দেখলাম শ্যাম, অবন্তী আর অবন্তীর বান্ধবী সিন্ধিয়া আড্ডা দিচ্ছে। আমি বাইক থেকে নেমে অবন্তীর কাছে গেলাম। তুই এখানে? তখন থেকে ওয়েট করছি তোমার জন্য, তুমি যাওনি কেন? শ্যাম আমার দিকে তাকাই আছে। আমি তোর সাথে যেতে যাব কেন? ওয়েট, ওই পিচ্ছি তুই এখানে কেন? আর তোর সাথে কথা আছে, ওই দিকে চল। আমি শ্যামের সাথে গেলাম, আর আমার 3 বন্ধু অবনীর কাছ থেকে কিছুটা দূরে। শোন, তুই আর অভিনয়কে ডিস্টার্ব করবি না। সেদিন তোকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলাম, তোর কপাল ভালো মরিস নাই। শোন, এবার যদি অভিনয়ের সাথে দেখি তোকে মেরে ফেলবো। আমি কিছু বলার আগেই আমার 3 বন্ধুকে লাথি মেরে নিচে ফেলে মায়ের শুরু করেছে। আমি যতই ওদের ঠেকানোর চেষ্টা করছি ততই ওরা সিয়ামকে মারছে। ওদের থেকে অবন্তী আর ওর বান্ধবী সিনথিয়া চলে আসছে। আরো কয়েকজন এসে সিয়ামকে সারাই নিল, আর অবন্তী এসেই আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে দিল। ওই কুত্তা লুচ্চা, কেন মারলি ওকে? ও তোর কি করছে? একজন নিরীহ মানুষকে মারলি? বাইক নিয়ে সোজা বাসে চলে আসছি, আর আমাদের বন্ধুও বলে দিয়েছি, দেখ কখনো বলবি না আমাকে এই সিয়াম ওই সেদিন কার দিয়ে ধাক্কা দিয়েছিল ইচ্ছে করেই। বাসায় এসে মনটা অনেক খারাপ হয়ে গেল। অবন্তীকে কষ্ট দিতে চাইনি, তাই না খেয়ে শুয়ে পড়লাম। একটু পর অবন্তীও আসলো। এসেই, ওই তুই আমার বিছানায় কেন? নাম বলছি। আর শোন, আজ থেকে এই রুমে তুই ঘুমাতে পারবি না, আমার চোখের সামনেও আসবি না। তুই কেন মারলি ছেলেটাকে? ও তোর কি করছিল বল? আর শোন, ওর সাথে আমি এমনিতেই ঘুরতাম, এখন রোজ ঘুরবো। আমার আশেপাশেও আসবি না, তোকে দেখতে ইচ্ছে করে না আমার। আমি সোজা বাইরে চলে আসলাম। রাতে ডিনার না করে পাশের রুমে শুয়ে পড়লাম। আজ আর অবন্তের রুমে যাই নাই। সকালে অনেক বেলা করে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। কোথাও যাবি? আম্মু, অবন্তী কই গেছে? ওর এক বন্ধু নাকি অনেক অসুস্থ, তাই ও দেখতে গেছে। বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসলাম রাতে। ডিনার করে পাশের রুমে চলে গেলাম ঘুমাতে। আজ 5 দিন অবন্তীর সামনে যাই নাই। ইচ্ছে থাকলেও ও নিষেধ করেছে, তাই যাই নাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার রুমে গেলাম। অবন্তী কই? ও ভার্সিটি গেছে। আমি আমার রুমে গেলাম, গিয়ে কাগজ নিয়ে লেখা শুরু করলাম। প্রিয় অবন্তী, জানি আমার উপর অনেক রাগ করে আছো। জানো অনেক ইচ্ছে করছে তোমাকে দেখতে, কিন্তু কিছু করার নেই। তুমি তো তোমার সামনে যেতে নিষেধ করেছো আমাকে। জানো তোমার ঘুমান্ত মায়াবী মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করছে, আর তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার বন্ধুগুলো এভাবে সিএমকে মারবে ভাবিনি। আমার বন্ধুদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আর আমার আম্মুকে সুস্থ করে তোলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার সামনে যেতে চাই না। এই পিচ্চিটাকে আর কখনো দেখতে হবে না। আর আমার বন্ধুর বাবার উকিলের সাথে কথা হয়েছে, কদিন পরে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে, সাইন করে দিও। আর তোমার সিয়ামকে নিয়ে সুখে থাকো, ভালো থাকো। রাতে মামার সাথে কথা হয়েছে, মামার বাসা থেকেই পড়াশোনা করব। আজকে চলে যাব, আর কখনো দেখতে হবে না এই পিচ্চিটার মুখ। তারপর চিঠিটা লিখে চলে আসলাম অনেক দূরে, যেখানে অবন্তী নামের কোনো মেয়েই নাই। চলে আসি ঢাকায়, একটা ছোটখাটো একটা কলেজে ভর্তি হই। সেখানেই পড়েছি ফারিয়ার সাথে। ফারিয়া আমার মামাতো বোন। একদিন আমি ফারিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। সেদিন জানি না অবন্তী কোথা থেকে আসলো এখানে।
আমার পিছনে মেয়ে বসে থাকতে দেখে হয়তো কষ্ট পাইছে, পাইলে কি, এ তো কেবল শুরু কষ্ট। সোজা সামনে দিয়ে চলে আসলাম। বাসাতে এসে ফারিয়াকে বাইক থেকে নামাতে বলে বাইকটা এক সাইডে রাইখা ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমার রুমে চলে গেলাম। বসে ভাবতে লাগলাম, অবন্তী তো আমাকে ভালোবাসে না আর হাজবেন্ড হিসাবে মানে না, তাহলে ফারিয়াকে আমার পিছনে বসে থাকতে দেখে রাগীভাবে তাকালো কেন? এমনিতেই হয়তো। এসব ভাবতে ভাবতেই ফারিয়া চলে আসলো। ভাইয়া, আম্মু তোকে ডাকছে খাওয়ার জন্য। তুই যা, আমি আসছি। ফারিয়া চলে গেল। আমি একটু পরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম। মামানের সাথে কিছুক্ষণ গল্প করে ফারিয়ার রুমে গেলাম। ফারিয়া দেখলাম পড়ছে, তাই চলে আসলাম। যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। মামাদের এখানে তেমন কোনো বন্ধু নেই, তাই একাই একটু ঘোরাঘুরি করলাম। রাতে বাসাতে আসতেছিলাম, কিছুদূর দূরে আসতেই দেখলাম একটা মেয়ে চিৎকার করছে। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তাই যেদিক থেকে চিৎকার আসছে ওই দিকে আগায় গেলাম। যে দেখলাম একটা ভাঙা ঘর থেকে চিৎকারটা আসছে। ভিতরে যেয়ে দেখলাম দুইটা ছেলে একটা মেয়েকে ধরে রাখছে আর বলতেছিল আজ তোকে কেউ বাঁচাতে আসবে না এখানে। আর মেয়েটা কাঁদতেছিল। আমি সোজা গিয়ে ঘরের ভিতর গেলাম। প্রথম ছেলেটাকে জোরে গিয়ে নাকের উপর একটা ঘুষি দিলাম। নাক ফেটে রক্ত বের হতে লাগলো। আর আরেকটাকে ধরে মারতে লাগলাম। দুইজনে পালালো। মেয়েটা দেখলাম আমাকে দেখেও অনেকটা কাঁদতে লাগলো। এই যে, ভয় পাওয়ার কিছু নেই, সবাই এক না। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। কিন্তু আপনি কোথায় থাকেন আর কোথায় যাবেন? আমি পাশেই থাকি, একটু গেলেই আমার বাসা। চলেন আপনাকে আগায় দিয়ে আসি। দুজনে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা বড় বড় সামনে এসে বলল, এটাই আমার বাসা, ভিতরে আসেন। না, অনেক রাত হইছে, আমি এখন আসি। না, বাসার ভিতরে আসেন। মেয়েটা কলিং বেল চাপতেই একটা লোক বেরিয়ে আসলো। আরে, এটা তো সিয়াম, অবন্তী চাকে ভালোবাসে। মেয়েটা সিয়ামকে ধরে কান্না করতে লাগলো। ভাইয়া, এই ছেলেটা না থাকলে আজ আমার সব শেষ হয়ে যেত। সিয়াম ওর বোনকে ছেড়ে আমার কাছে আসলো। ভাই, তোমাকে কি বলে ধন্যবাদ দিব জানি না, তুমি অনেক বড় উপকার করছো আমার। ভাইয়া, কোনো বিষয় না, মানুষ তো মানুষের বিপদে এগিয়ে আসবে। আরে তুমি তানভীর না? ভাই, ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই ওদিন অবনীতার জন্য তোমাকে কার দিয়ে ধাক্কা দিয়েছিলাম সেই দিন। ভাইয়া, বিষয় না, মানুষ মাত্রই ভুল। কিন্তু অবনী তোমার কি হয় বলো? তেমন কেউ না ভাইয়া। সত্যি কথা বলো, অবনী তোমাকে এত অপমান করলো, কেন ওর কাছে যাইতা? ভাইয়া, এমনিতেই, বাদ দিন। আচ্ছা ভাইয়া, অনেক রাত হয়ে গেল, এবার বাসায় যাওয়া দরকার। আমাদের বাসায় থেকে যাও। না ভাইয়া, বাসার সবাই টেনশন করবে। আচ্ছা। সোজা বাসায় চলে এলাম। এসে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল মামি। এত রাতে কই ছিলা? মামানি, একটা কাজে লেট হয়ে গেছে। আচ্ছা, খাবার খেয়ে নাও। ডিনার করে। মামানি, ফারিয়া কই? ও তো মনে হয় ঘুমিয়ে গেছে। ও আচ্ছা। আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। ফারিয়া একটু পর ডেকে দিল নাস্তা করতে। নাস্তা করে দুজন বের হলাম বাইক নিয়ে। ফারিয়াকে ওর কলেজে রেখে চলে আসতে লাগলাম। একটু পর দেখলাম অরিন আপু ফোন দিছে। আপু, কেমন আছো? ভালো, কিন্তু পিচ্ছি ভাই, তুই একটু আমাদের ভার্সিটিতে আসতে পারবি? কেন? তোরই দেখতে ইচ্ছা করছে, তাই। আচ্ছা আপু, তুমি একটু ওয়েট করো, আসতেছি। বাইকটা নিয়ে সোজা ভার্সিটির ভিতর ঢুকে গেলাম। একটু যেয়ে দেখলাম অবন্তী ওর সব বান্ধবীগুলো বসে আছে, আর ওদের মধ্যে সিয়ামও আছে। অবন্তীর মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা মলিন, হয়তোবা কোনো কারণে মন খারাপ। একটু আগেতেই সিয়াম বলল, ওই তানভীর, এদিকে আসো। সোজা চলে গেলাম সিয়াম আর অবন্তী যেখানে বসে আছে। কেমন আছো ভাই? ভালো। অবন্তীকে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে।
থাকলে আমার কি? সিয়াম সবাইকে উদ্দেশ্য করে, ও হলো তানভীর। ও কালকে আমার বোনকে কিছু গুন্ডার হাত থেকে বাঁচাইছে। ও না থাকলে হয়তো অনেক খারাপ কিছু হয়ে যেত। আজ থেকে ও আমার ছোট ভাই। ওকে ভাইয়া থাকেন, আমাকে আবার অরিন আপু ডাকছে। যাও। চলে আসতে যাব, পিছন থেকে কে যেন ডাকলো। ওই পিচ্ছি শোনো। পিছন ফিরে দেখি অবন্তের বান্ধবী সিনথিয়া। বলেন। সিনথিয়া আমার কাছে এসে বলে, পিচ্ছি আমি তোমাকে ভালোবাসি। মানে? যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই ভালোবাসি। দেখেন আপু, আমি কাউকে ভালোবাসতে পারবো না, আর আপনিও আমার 2 বছরের বড়, এটা কখনোই সম্ভব না। সিনথিয়া আমাকে কিছু না বলতে দিয়েই আমাকে জড়ায় ধরে। আমার তোমাকেই চাই, তোমার মতো পিচ্ছি কিউট বর পেলে আর কি লাগে। তাই বলে কপালে কিস করে দিছে। সিনথিয়াকে সারাই দিলাম, তখনই অবন্তি চলে আসছে। দেখেই মনে হচ্ছে খুব রেগে আছে। সোজা এসে সিনথিয়াকে 2টা চড় দিয়ে দিল। তোর সাহস হয় কি করে ওকে জড়ায় ধরার, কিস করার? ওই আমি ওকে জড়ায় ধরি আর কিস করি, যা ইচ্ছা করি, তাতে তোর কি? ও কি তোর স্বামী লাগে? হ্যাঁ, ও আমার স্বামী। আর কিছু বলবি? আর কোনোদিন যদি ওর আশেপাশে দেখছি তোর খবর আছে। বললেই হলো স্বামী, আমি ওকে ভালোবাসি, বাসবো। অবন্তি আমার কলার চেপে ধরে বলল, ওই ঘরে বউ রেখে লুচ্চামি করতে ইচ্ছে করে না তোর? কলারটা ছাড়েন। ছাড়বো না। কি করবি? আমার কোনো বউ নেই, আর যদিও কেউ ছিল সেটা নামের বউ ছিল, যে কখনো আমাকে মেনে নেয়নি, আর আমাকে দেখলে তার খারাপ লাগতো, তাই চলে আসছি। আর যে মেয়ে কার চাপাতে নিজের স্বামীকে হত্যা করতে চায়, সে কখনো কারো বউ হতে পারে না। আর হ্যাঁ, আমি এখানে কোনো লুচ্চামি করি নাই, যা করছে আপনার বান্ধবী করছে, সো আমাকে লুচ্চা বলবেন না। অবন্তি আমার দিকে তাকাই আছে। ও হ্যালো, আমার কলারটা ছাড়েন। আর হ্যাঁ, আপনি যখন আমার সামনে সিয়ামের সাথে ঘুরছেন, আমি তো কিছু বলি নাই, সো আমার বিষয় না গলাবেন না, ওকে? তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। এটা একটা বাজি ছিল শুধু। সিএমকে আমি ভালোবাসি না। নাটক তো দেখছি ভালোই পারেন। আমাকে গাড়ি দিয়ে তো ঠিকই ধাক্কা দিয়েছিলেন মেরে ফেলার জন্য। হ্যাঁ, আফসোস আপনার কপালটা খারাপ, আমি বেঁচে আছি। কি চান আপনি? আবার মেরে ফেলতে আমাকে? নতুন করে কাছে টেনে আমি আপনার মাঝে বড় বাধা, তাই না? আমার জন্য 2 জন এক হতে পারছে না, তাই তো? টেনশন করেন না, কিছুদিন পর ডিভোর্স পেপার পেয়ে যাবেন। ভালো থাকবেন। আর কোনো কথা না বলে বাইকটা নিয়ে অরিন আপুদের কাছে চলে গেলাম। কিরে পিচ্ছি, কেমন আছিস? আপু ভালো, তুমি? ভালোই, কিন্তু কি আপু? সিনথিয়া মানে অবনীর বান্ধবীটা সব সময় জ্বালায় মারতাছে, ওনাকে তোকে লাভ করে। আপু, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, জানো তো আপু। আমি আমার সিনিয়র বউটাকে অনেক ভালোবাসতাম, আর ও কিনা অন্য কাউকে ভালোবাসে। বুঝলাম। আচ্ছা, আমি ওকে বলবো, কিন্তু কাজ হবে কিনা জানি না। ওকে আপু, আজ তাহলে আসি। বাই। বাইক নিয়ে কিছুটা আসতেই সিনথিয়ার সামনে। ওই পিচ্ছি থামো। আমি বাইকটা থামালাম। আপু কিছু বলবেন? সিনথিয়া আমার কাছে আর একটু এগিয়ে সোজা আমার কলার ধরে। কি বললি? আরেকবার বল। আপু কি বলবেন বলেন? এবার কান ধরে। আর আপু বলবি না, মনে থাকবে? তাহলে কি বলবো? বউ বলবি। আর আমি বিবাহিত। আপু আপনার মাথা ঠিক আছে? আপনার আমি 2 বছরের ছোট। তো কি হয়েছে? আমি তোর সিনিয়র বউ আর তুই আমার জুনিয়র জামাই। আপু প্লিজ পাগলামি করেন না। আমি মোটেও পাগলামি করছি না, আমি তোকে সত্যি ভালোবাসি পিচ্ছি। ওই পিচ্ছি, তুই কি আমার জুনিয়র জামাই হবি? কোথা থেকে যেন অবন্তি এসে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। কি ভাবছেন আমারে মারছে? না, সিনথিয়া পরে মার দিছে। ওই তোর সাহস কি করে হয় আমার হাজবেন্ডকে টাচ করার? ওর দিকে যদি তুই তাকাস না, তুই
তোর চোখ তুলে নিব। ওই এখন তো খুব বউগিরি দেখাতে আসছস। এক সময় তো এই পিচ্চিটাকে হাজবেন্ড হিসেবে পরিচয় দিতেও ঘৃণা করতি। সারাদিন তোর পিছু ঘুরতো আর তুই অপমান করতি। আর শেষে তো তোর লাভার সিয়ামকে দিয়ে এই পিচ্চিকে চিরতরে বিদায় দিতে চাইছিলি, কিন্তু পারিস নাই। আর আমি এখন ওকে ভালোবাসতে চাচ্ছি, তাতে তোর সমস্যা কই? তুই তোর সিয়ামকে বিয়ে করে নে। অবন্তী কোন কথা বলছে না, শুধু কান্না করছে। জানি আমি অনেক বড় ভুল করছি, আর বিলিভ কর সিয়ামের সাথে শুধু ওইটা বাজি ছিল। দেখ, তোকে বোন হিসেবে বলছি, আমার হাজবেন্ডকে ফিরিয়ে দে। তুই তো জানিস মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, হাজবেন্ডের অধিকারটা কাউকে দিতে চায় না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। ভাই, আমার কলেজে দেরি হয়ে যাইতেছে। ওই পিচ্চি, সাবধানে যেও। সোজা কলেজে গিয়ে ক্লাস করে ছুটির পর ফারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বাইকটা রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে আসলাম। ফোনটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। একটু পরেই ফোনটা বেজে উঠল। এইটা তো আম্মুর নাম্বার। ফোন রিসিভ করলাম। কেমন আছিস বাবা? ভালো আম্মু, তুমি? তোকে ছাড়া ভালো থাকা যায়? আম্মু চিন্তা করো না, খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার কাছে। জানিস বাবা, অবনী মেয়েটা যেন কেমন হয়ে যাচ্ছে দিন দিন। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে কান্না করে। তোকে অনেক ভালোবাসে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আর আম্মু, অবন্তী তো আমাদের জন্য অনেক করেছে। তুমি তো অসুস্থ ছিলে, পাগলিটা তোমাকে কত কষ্ট করে সেবা করে সুস্থ করে তুলেছে। তোমার পিচ্ছি ছেলেটাকে পড়াশোনা করাইছে আর বাসার সব কাজ করেছে। আচ্ছা আম্মু, আমরা কি মেয়েটার সুখের জন্য কিছু করতে পারি না, যাতে আমাদের সুখে থাকবে? তোর গলা এমন ঠেকছে কেন? তুই কি কান্না করছিস? না আম্মু। তুই কি বলতে চাস বল আমাকে। আম্মু বলো, তুমি অবন্তীর উপর রাগ করবে না? আচ্ছা, করব না, বল বাবা। আম্মু, অবন্তী সিয়ামকে ভালোবাসে, আমাকে কখনো স্বামী হিসেবে মানে নাই। আচ্ছা আম্মু, আমরা কি পারি না অবন্তীকে ওর সিয়ামের হাতে তুলে দিতে? এবার আম্মু কান্না করতে করতে, বাবা তোর মতো ছেলে আর হয় না। আজ অবনী আসুক, আমি সব বলবো। আর ওকে ওর সিয়ামের হাতে তুলে মেয়েটার কষ্ট আর দেখতে পারছি না। আমার সুইট আম্মুটা, তুমি কোনো টেনশন করো না। আম্মু এখন রাখি, আল্লাহ হাফেজ। ওকে বাবা, তুই তোর খেয়াল রাখিস। ফোনটা কেটে দিলাম। আজ আমি অনেক খুশি, নিজেকে খুব হালকা লাগছে। আর অবন্তীকে কষ্ট দিতে চাই না, ওকে ওর সিয়ামের হাতে তুলে দিতে চাই, যেখানে ও সুখে হবে। হয়তো আমার মতো পিছিয়ে আসবেন নামে কেউ থাকবে না। আজ অবন্তী সন্ধ্যার সময় বাড়ি ফিরেছে। আম্মুর নাস্তা টেবিলে বসে আছে। কি রে মা, এত লেট হলো যে? একটু কাজ ছিল আম্মু। আমি বুঝি তোর কষ্টগুলো, আর মিথ্যা বলতে হবে না, পাগলি মেয়ে। আমি আর কোনো কষ্ট পেতে দিতে চাই না তোকে। আম্মু কি বলো এইগুলা? আচ্ছা মা, তুই কি কাউকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন করছো যে আম্মু? জানিস মা, তোকে না নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমার একটা বারও মনে হয় না তুই আমার ছেলের বউ। আমিও তোমাকে অনেক ভালোবাসি আম্মু। তোর কষ্টগুলো আমার সহ্য হয় না। আচ্ছা মা, আমাকে তুই সত্যি কথা বলবি? হ্যাঁ আম্মু। আমি সব শুনছি, তুই সিয়াম নামে একটা ছেলেকে ভালোবাসিস, আর কত নিজেকে কষ্ট দিবি বল মা। তুই যদি চাস, সিয়ামের পরিবারের সাথে কথা বলবো, দরকার হয় সিয়ামের কাছে হাত জোর করব। তবুও তো কষ্ট আর দেখতে পাচ্ছি না। কে বললো এসব তোমাকে? আমি সিয়ামকে ভালোবাসি? আমি শুনছি মা, তুই ভয় পাস না, তুই আমার মেয়েরই মতো। তোর সুখ আমার সুখ, তুই বললে আমি কথা বলতে পারি সিয়ামের পরিবারের সাথে।
আমি শুধু আমার পিচ্ছি জামাইটার ভালোবাসি, তোমার ছেলে কি। কিন্তু দেখো আম্মু, পিচ্ছিটা কত খারাপ, কবে থেকে বাসায় আসে না। এতগুলো দিন আমার কষ্ট পাওয়া, না খেয়ে থাকা, লুকিয়ে কান্না করা, সব তোমার পিচ্ছি শয়তান পোলার জন্য। ওই পাগলি মেয়ে, আর কান্না করিস না। তোর পিছে বরটাকে কান ধইরা নিয়ে আসার ব্যবস্থা করছি। না আম্মু, ও আমাকে অনেক কষ্ট দিছে, ওকেও কষ্ট পাইতে হবে। কিভাবে? তুমি তোমার ছেলেকে ফোন করে বলে দাও সিয়ামের সাথে কাল আমার বিয়ে। বলবো, কিন্তু ভেবে বলছিস তো? পরে না সব উল্টাপাল্টা হইয়া যায়। তুমি এত টেনশন করো না তো আম্মু। আচ্ছা থাম, কল দিচ্ছি। অপরদিকে আমি মানে অবন্তের পিচ্ছি হাসবেন্ড ফোন নিয়ে গেম খেলতে ব্যস্ত। এর ভিতরে আম্মুর ফোন। হ্যালো আম্মু, বলো। কাল অবনী আর সিয়ামের বিয়ে, তোকে অবনী আসতে বলছে। আর কাল সকালে তোর কাছে কার্ড পৌঁছায় যাবে। কিছু না বলেই কেটে দিলাম। ভীষণ কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু কাঁদতে পারছি না। চোখ দিয়ে দুফোঁটা নোনা জল টুপ করে পড়লো বালিশের উপর। ভীষণ কষ্ট হচ্ছে, কে যেন হারাই ফেলছে মনে হয়। ইচ্ছে করছে অবন্তীকে এই বিয়েটা করতে না করি, কিন্তু কি করব বুঝতে পারছি না। অবন্তীটা তো সিয়ামকে ভালোবাসে, হোক না সুখী ভালোবাসা মানুষটাকে নিয়ে। আমি না হয় কষ্টেই থাকি, তাও তো কেউ আমার কষ্টের বিনিময়ে সুখী হবে না। আর ভাবতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে, দম যেন বন্ধ হয়ে আসছে। জানি না রাতে কখন ঘুমাই গেছি। সকালে সকালে মামাতো বোন ফারিয়া ডেকে ঘুম ভাঙলো। ওই আর কত ঘুমাবি? কলেজে লেট হয়ে যাচ্ছে। তুই যা প্লিজ, আমাকে ঘুমাতে দে। আমার লেট হয়ে গেছে, আগাই দে আই প্লিজ। আমি ফ্রেশ হয়ে বাইক নিয়ে ফারিয়াকে কলেজে পৌঁছে দিলাম। ফারিয়ার কলেজের থেকে আসার সময় অরিন আপুর সাথে দেখা। ওই পিচ্ছি, থাম। কিছু বলবো আপু? এটা নেই। আপু তুমি যাচ্ছ? না, যাব না। যে আমার ছোট পিচ্ছি ভাইটারে কষ্ট দিয়ে অন্য কাউকে বিয়ে করছে, তার বিয়েতে যাব না। ওই পিচ্ছি, তুই কষ্ট পাস না, তোর কপালে হয়তো আরো কিউট একটা বউ আছে। আচ্ছা আপু, আমি আসি তাহলে। ওকে। আমার সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো কিছু ভাবতে পারছি না। আচ্ছা অবন্তি কি এমন না করলে পারতো না? এসব ভাবতে ভাবতে সামনে তাকাই দেখি একটা কার গাড়ি। চেষ্টা করছে ব্রেক ধরতে, পারছে না, সোজা গিয়ে ধাক্কা লাগালো। রোডের সাইডে গিয়ে পড়লাম, মাথা দিয়ে রক্ত পড়ছে, হাত দিয়ে রক্ত বের হচ্ছে, আর কিছু মনে নেই। তখন জ্ঞান ফিরল, পাশে দেখলাম অবন্তি বসে আছে, চোখ দুটো ফোলা, মনে হচ্ছে কান্না করছে অনেক। আম্মুকে দেখলাম, আম্মু বসে কান্না করতে করতে ঘুমাই গেছে। আমি আম্মুকে ডাক দিলাম, না জয় রাখতে পারছে না, মাথা ব্যথা করছে। আবার ডাক দিলাম, এবার অবন্তি কিছুটা নড়ে উঠল, আমাকে থেকে দৌড়ে এসে জড়াই ধরলো, আর কিস করতে লাগলো। ওই পিচ্ছি, ক্ষমা কইরা দাও। ওই সারেন, পরপুরুষের গায়ে হাত দিয়েছেন, লজ্জা করে না? কে পরপুরুষ? কোনো মেয়ের হাজবেন্ড তার কাছে পরপুরুষ হতে পারে না। আমি আপনার হাজবেন্ড না, সিএম আপনার হাজবেন্ড। কাল না আপনাদের বিয়ে করার কথা ছিল, করেন নাই? ওই পিচ্ছি, ওইটা তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলছি। হয়েছে আপনার কষ্ট দেওয়া, আর কত কষ্ট দিবেন বলতে পারেন? আর কখনো কষ্ট দিব না, শুধু ভালোবাসবো। দরকার নেই কারো ভালোবাসা, সরেন আমার কাছ থেকে, জানতো। ওই আপনি এভাবে রোগীকে ডিস্টার্ব করছেন কেন? যান বসেন। ডাক্তার আমার সাথে কথা বলে চলে গেল, আম্মু কান্না করতে করতে। বাবা ক্ষমা করে দিস, আমাদের ভুলের জন্যই এমন হয়েছে। আরে আম্মু বাদ দাও তো, আমার কিছুই হয়নি। আজ প্রায় 5 দিন পর হসপিটাল থেকে রিলিজ করলো। আমি রুমে শুয়ে আছি, একটু পর অবন্তি আসলো। ওই পিচ্ছি জামাই, এইগুলো খেয়ে নাও তো কাছে বসে। আমি কোনো কথা বলছি না। আমার পিচ্ছি বাবুটা রাগ করছে দেখছি। ওই কি হলো, কথা বলো। আচ্ছা কথা বলা লাগবে না, হাঁ করো। ওই ভালো কথা কানে যায় না, তাই না?
অবন্তীর ঠোঁট দিয়ে আমার ঠোঁট দুটো বন্ধ করে দিছে। উফ, না দিতে পারছি, বাধা। হাতে তো ব্যান্ডেজ লাগানো, হাত দিয়ে বাধা দিতে পারছি না। ভীষণ রাগ উঠে গেল, দিলাম একটা কামড় ঠোঁটে। অবন্তী আমাকে ছেড়ে দিল, কিন্তু ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। না, কামড়টার আগের মাথায় জোরে দিয়ে ফেলছি। ধ্যাৎ, আমার বউটারে তো কষ্ট দিয়ে ফেললাম। অবন্তীর ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে। ওই পিচ্চি বর, হাঁ করো, খাইয়ে দেই। আমি খাবো না, আপনি যান। না খেলে যাব না, আর যদি তাও না খাস আমি আমার হাত কেটে ফেলবো। আচ্ছা, খাচ্ছি। আগে আপনার ঠোঁটে কিছু দিয়ে আসেন, রক্ত পড়ছে। ওইসব নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না, ওটা আমার পাপের ফল। তুমি হাঁ করো। খাবো না, আগে ঠোঁটে কিছু দিয়ে রক্ত বন্ধ করেন, তারপর। আচ্ছা। 2 মিনিট পর অবন্তী আসলো। এখন আর রক্ত পড়ছে না। অবন্তী এসে হাঁ করো। অবন্তী খাওয়াই দিচ্ছে আর আমি খাচ্ছি। আর মনে মনে ভাবছিলাম, না, আর মনে হয় অভিমান করে থাকতে পারবো না। আর এটা সত্যি, আপনি যাকে ভালোবাসেন তার হাজার ভুল নিমিষেই মন থেকে মুছে যায়। আর এইটাই প্রকৃত ভালোবাসা।